তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা। ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, গুজবে সয়লাব, গা ভাসালেন স্বাস্থ্য শিক্ষার ডিজিও। দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় ৩০০ ডাক্তার, জানালো দূতাবাস। এই সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন, এবার মেয়াদ ১ মাস ১০ দিন। এবং যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট দিলেন ঋষি সুনাক। লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত, জরিপে লেবার পার্টির জয়ের আভাস। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারে সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান রাষ্ট্রদূত। অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানির শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ। এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। ৭ জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন। এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা। তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত জানালেন, তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা। ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি। We are ready, we are open. As long as it will be conducive for Bangladesh, China is open. I don't see any tension. As I mentioned, whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কূটনীতিক সাংবাদিকদের আলোচনা ডিক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। Rohingya people go back, the safety will be ensured. So China, we are doing our share for the ceasefire arrangement in Rakhine states. এদিকে ৮ জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভারত চীনের দ্বৈরথ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, আর তাতেই আশায় বুক বেঁধেছেন নদীপাড়ের মানুষ। তাদের মধ্যে ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অনাপত্তি ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা তৈরি করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় ২ কোটি মানুষের জীবন জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্য চরম সংকটে। বন্যায় ভাঙ্গন, প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরও দীর্ঘ হচ্ছে। এটার পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয়, তবে আমরা এলাকাবাসী সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব। প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা ২০১৮ সালে শেষ করেছে চীন, আর বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम
बांग्लादेश का दौरा करेगी। এদিকে ভারত বলছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দ্রুতই একটি কারিগরি দল বাংলাদেশে যাবে। ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূরাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন। রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নদী অধিকার কর্মীরা। অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগরি প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী, তাহলে এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই ভাঙ্গনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে। নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের ৫ উপজেলার কয়েক লাখ মানুষের। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগ বালাইয়ের ঝুঁকিও। বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ডুবেছে স্কুল, বসতঘর, রাস্তাঘাট। দফায় দফায় ভারতের পাহাড়ি ঢলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ ৫ উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। শুধু একবার নয়, আমাদের এই জায়গাটা ৩ বারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি। আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা। বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতি বছর আইয়ালেও আমরা ধান ক্ষেত নষ্ট হয়, অনেক কৃষি কাজ নষ্ট হয়। অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে। এইরকম প্রায় ৯টি ভাঙ্গা হয়েছে, সামনে আরো ভাঙ্গা আছে। আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় ৩ থেকে ৩,৫০০ মতো মৎস্য চাষী পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে প্রায় ৭০-৭২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরের। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের ১ লাখের বেশি মানুষ পানি বন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাইবান্ধায় ৬৫টি চর, দ্বীপচর পানিতে নিমজ্জিত থাকায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। থই থই পানিতে ভাসছে জনপদ। ঘরবাড়ি বানের জলে ডুবে থাকায় নৌকায় বসবাস করছেন অনেকে। কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের হাতিয়া পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ও ধরলার সেতু পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়ে ১ লাখের বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ব্যাগ জিনিস টাঙ্গের উপর তুলে থিয়া গেছি, হনেও পানি পাইতেছে। আমরা নৌকার মধ্যে থাকি, রান্না বান্না কষ্ট হয় অনেক। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র তীরবর্তী সদর, ফুলঝড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার অন্তত ৬৫টি চর, দ্বীপচর পানিতে ডুবে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি, গরু বাছুর সবকিছু মালামাল কিছু নিয়ে ওখানে যায়। আর যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সারিয়াকান্দির কয়েক হাজার মানুষ পানিবন্দী। জীবন বাঁচাতে নৌকায় করে আসবাবপত্র ও গবাদি পশু সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন বানভাসীরা। গত ৩৬ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি কমায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, এমন গুজবে সয়লাভ ফেসবুক। আর এতে গা ভাসিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বললেন বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিকে ওমানে নিযুক্ত বাংলাদেশের লেবার কাউন্সিলর জানিয়েছেন চিকিৎসক নেওয়ার কোনো সিদ্ধান্তই হয়নি, তবে দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় ৩০০ বাংলাদেশি চিকিৎসক।
সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিককে সঙ্গে নিয়ে নাজমুস সালেহের রিপোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি, যাতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় চীন, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদেরও সনদ গ্রহণযোগ্য হবে না এখানে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়, আলোচনা সমালোচনা দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে। একদিন বাদেই মূলধারার গণমাধ্যমেও খবর প্রকাশ হয় এ বিষয়ে। এমনকি যাচাই বাছাই ছাড়াই বিষয়টি নিয়ে মন্তব্য করেন খোদ স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক। তবে চিঠির একটি বিষয়ে নজর আটকায় সময় সংবাদের। রাষ্ট্রীয় পর্যায়ের একটি বিজ্ঞপ্তি, অথচ নেই কোনো সিল স্বাক্ষর। যাচাই করতে ওমানে সরাসরি যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। দেশটিতে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর মেজর রাফি জানান, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি ওমান সরকার দেয়নি, বরং বাংলাদেশের প্রায় 250 থেকে 300 চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গেই কাজ করে আসছে। 2022 সালের এই একই পোস্ট দেখেছিল। এটা হয়তো নতুন না, এরকম ওমান গভর্নমেন্ট কখনোই করে নাই আর কি। কারণ আমাদের ডক্টররা রিসেন্ট কয়েকদিন আগে আমাদের ডক্টর আসছে, ওমান গভর্নমেন্টের স্টিলও নাই, সাইনও নাই সেটাতে। এদিকে প্রথমে গুজবে গা ভাসালেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তারা। তবে এমন অপপ্রচার নিয়ে হেলাফেলা না করে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা। বাংলাদেশের ইমেজ সংকট হবে অযথা কোনো ভুয়া প্রতিবেদন বা রিপোর্টের মাধ্যমে, তা যেন আর না হয় সেই ব্যাপারটাও দেখা উচিত। অবশ্যই আমরা এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব মন্ত্রণালয়ের মাধ্যমে। সবশেষ সরকারিভাবে 2011 সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয় ওমান। দেশটির কয়েকটি বেসরকারি হাসপাতাল চলতি বছরেও বাংলাদেশি চিকিৎসক নিয়েছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। 12 বছর ধরে জবাব দিয়ে আসছে, নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার কিছু নেই। এমনকি অভিযোগ নিয়ে বিতর্ক বা আলোচনা করারও প্রয়োজন দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষে একথা বলেন তিনি। এদিন শ্রমিক ঠকানোর মামলায় অধ্যাপক ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ 5মবারের মতো বাড়িয়েছেন আদালত। মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে, এখানে আমার কি দোষ? জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। দিল্লি সফর শেষে দেশে ফিরে গত 25শে জুন এক সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন কিনা জানতে চাইলে বৃহস্পতিবার অধ্যাপক ইউনূসের সাফ জবাব, 12 বছর ধরে গ্রামীণ ব্যাংক ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে এসেছেন তিনি। এখন নতুন করে এ নিয়ে বিতর্ক বা আলোচনায় বসার কোনো সুযোগ নেই, যা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায়। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে, আমি তো কিছু পেলাম না। ডক্টর ইউনূস বলেন, প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের অনিয়মের বিচার করতে হলে তার সঙ্গে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আনতে হবে আইনের আওতায়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়, তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। এদিন শুনানি শেষে 5মবারের মতো ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। 14 আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে এই মামলার আপিল শুনানি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরে নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহকেই প্রাধান্য দিচ্ছে সরকার। বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার দাবি, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চলমান গ্যাস সংকটের সমাধান হবে। এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে গ্যাস খাত উন্নয়ন ও বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নয়ন সংক্রান্ত $1 বিলিয়ন ঋণ চুক্তির সম্ভাবনা রয়েছে। চলছে বর্ষা মৌসুম। গেল গ্রীষ্মের তাপপ্রবাহে যে লুকোচুরি শুরু হয়েছিল বিদ্যুতের, তা থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি জনসাধারণ।
শুধু বিদ্যুতেই নয়, শীতকালের গ্যাস সংকটও মাঝে মধ্যে প্রকট হচ্ছে চলতি বর্ষায়। সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জটিলতা বাড়িয়েছে এলএনজি সরবরাহেও। এর প্রভাবে সিএনজি স্টেশন থেকে শুরু করে ভোগান্তি বেড়েছে শিল্প এবং গৃহস্থালী পর্যায়েও। ঝড় বাদলের সময় প্রচুর জায়গায় লাইন পড়ে গেছে। এরই মধ্যে শেষ হলো বাজেট অধিবেশন। নতুন অর্থ বছরে নিজেদের বাজেট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়েই সংবাদ সম্মেলন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। সাশ্রয় করতে পারবো। তিনি জানান, নতুন অর্থ বছরে সরকারের ব্যয়ের পরিকল্পনা প্রাধান্যে থাকবে সরবরাহ ভোগান্তি মুক্ত রাখা। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় চীনের সঙ্গে বেশ কিছু নতুন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত $1 বিলিয়ন ঋণ চুক্তির আভাস নসরুল হামিদের। চীন সফরের মধ্যে বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি। বিদ্যুৎ জ্বালানি খাত ধীরে ধীরে ভর্তুকি মুক্ত হবে জানিয়ে প্রতিমন্ত্রীর আহ্বান, গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসতে হবে সবাইকে। এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের কাজ শেষ হয়েছে পদ্মা সেতু প্রকল্পের। আনুষ্ঠানিকভাবে এর সমাপনী টানতে শুক্রবার বিকেলে মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে সেখানে সাজ সরব। উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষও। নাসিরউদ্দিন নজরুলের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু। সেতুর সড়ক ও রেল পথের সুফল ছাড়াও হাই ভোল্টেজ লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানী ঢাকায়। মিলছে দ্রুত গতির ইন্টারনেট ও ফোন সুবিধাও। সব কাজই সম্পন্ন এখন। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষের একবার হলো মাওয়া এসে দেখা উচিত যে আমাদের প্রধানমন্ত্রী মাওয়াকে কতটা উন্নতি করেছে। প্রকল্পের সমাপনীর জন্য উনি আসছেন, উনাকে স্বাগত জানাই। জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে এবং ট্রাফিক সব মিলিয়ে আমাদের প্রায় 1300-1400 মতো ফোর্স মোতায়েন আছে। 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। 5 গুণ বাড়ানো হয়েছে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি। পরিবেশ প্রেমীরা বলছেন, অপরিকল্পিতভাবে ফি বাড়ানোয় পার্ক হারাবে নিজস্ব স্বকীয়তা, কমবে দর্শনার্থীদের আনাগোনাও। এদিকে ফি বাড়ানোর যৌক্তিকতা দেখছেন না পরিবেশ মন্ত্রী নিজেও। রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান জাতীয় চিড়িয়াখানার পাশেই এর অবস্থান। 208 একর জায়গার উপর অবস্থিত এই উদ্যানে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা থাকে দিনভর। আসেন বিভিন্ন শ্রেণী পেশার স্বাস্থ্য সচেতন বা শরীরচর্চা প্রেমী মানুষ। অনেকে আসেন ইয়োগা করতে। এছাড়াও বছর জুড়ে পরিবেশ প্রেমীদের ভিড় লেগেই থাকে, যারা কংক্রিটের শহরে প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান। এতদিন মাত্র 20 টাকার টিকেটে বোটানিক্যাল গার্ডেনে ঢোকা গেলেও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন এই উদ্যানে প্রবেশের ফি 1 লাফে 5 গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি দর্শনার্থীদের আলাদা আলাদা ক্যাটাগরি করেছে কর্তৃপক্ষ। বিদেশি পর্যটক ও শরীরচর্চার জন্য উদ্যানে যারা নিয়মিত হাঁটতে যান তাদের জন্য আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। অবস্থান করা যাবে মাত্র 1 ঘন্টা, অথচ শরীরচর্চার জন্য আগে উদ্যানে গেলে কোনো রকম ফি লাগতো না। কেন আমরা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এখানে মুভ করব, কেনই বা আমরা এত মূল্য দিয়ে এখানে আসবো? আমরা তো কোনো কিছু খারাপ করছি না। এবং সবাই এখানে যতগুলো মানুষ দেখছেন, কেউ আছে দৌড়বিদ, এবং সবাইকে আমরা বলি যে এখানে আপনার মিরপুরের যারা আছে, বিশেষ করে যারা এখানে, আমাদের অল্টারনেটিভ মুভ করার মতো আর কোন জায়গাটুকু আছে? মানে ইয়ারলি একটা চার্জ দিয়ে করি, সেই চার্জটা গতবারও ছিল 900 টাকা। এবার এটা তারা এমনভাবে টাইম বেঁধে দিয়েছে যে তারা 500 টাকা করেছে, কিন্তু টাইমটা হলো যে আপনাকে 6টা থেকে 7টার মধ্যে ঢুকতে হবে একটা নির্ধারিত পিরিয়ডে। আর একটা সময় করেছে 6:30 থেকে 7:30। প্রায় 50 লক্ষ লোক এখানে বোটানিক্যাল গার্ডেন কেন্দ্রিক আছে অধিবাসী, যারা আপনার সকালবেলা সুস্থ থাকার জন্য
বোটানিক্যাল গার্ডেনে আসে, পরিবার নিয়ে আসে। এর প্রতিবাদে সকালে বোটানিক্যাল গার্ডেনের সামনে মানববন্ধন করেছে একদল উদ্যান ব্যবহারকারী। বাইন্ডিং যে সময়সীমা, এই সময়সীমা তুলে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার জন্য সমস্যা তাই মনে করলে হবে না, অ্যাভারেজ আর 10 জনের কথা চিন্তা করতে হবে। আমি অনুরোধ করব যে যেন সবার কথা চিন্তা করে, আমাদের মতো মহিলাদের কথা চিন্তা করে বা সব আপুদের কথা চিন্তা করে, সিকিউরিটির কথা চিন্তা করে যেন সময়টা আরও বাড়ানো হয়। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে পূর্বের মূল্য অব্যাহত রাখার দাবি জানান তারা। 7টার সময় বের হওয়া, তো 15-20 মিনিটে কিছুই হবে না, না আমার রানিং হবে, না আমার প্র্যাকটিস হবে, না ইয়োগা হবে। বাড়ানো হোক এবং টাকা কমানো হোক। 5 বছর আগে এখানে একটা নোংরা পরিবেশ ছিল। আমার যেটা মনে হচ্ছে যে এই মূল্য বৃদ্ধি করার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণীত এবং আবারও এই গার্ডেনে নোংরামি শুরু হবে, অসামাজিক কার্যকলাপ শুরু হবে, ওই দিকে তারা ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক, এত হওয়া উচিত না। এটা যেহেতু সিদ্ধান্তের প্রক্রিয়াটা অনেক আগে ছিল, বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা দেখব। আমি মনে করি এটাকে বাণিজ্যিকভাবে দেখা উচিত না, এটার আলাদা একটা ভ্যালু আছে, মানে গাছপালা, পরিবেশ, পরিবাররা সেখানে যাবে, তো সেটা আমি জানি না কতটুকু সম্ভব হবে, তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার পুনর্বিবেচনার দরকার আছে। এমন বাস্তবতায় পার্কে প্রবেশ ফি সাধারণ মানুষের আয়ত্তে রাখার পাশাপাশি পার্কের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়ার অনুরোধ দর্শনার্থীদের। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে 69 জন নবীন কর্মকর্তা কমিশন প্রাপ্ত হয়েছেন। এবারই প্রথম কোনো ভারতীয় নৌপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করলেন। বাদ্যের তালে তালে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সুসজ্জিত নৌবাহিনীর নবীন অফিসার দল। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে উৎসবমুখর পরিবেশ। এবারের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে নৌবাহিনী 2021 বি ব্যাচের 57 জন মিডশিপম্যান এবং 2024 এ ব্যাচের 12 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 69 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। সন্তানদের অর্জনে গর্বিত অভিভাবকরাও। আমার ছেলে আজকে নেভাল অফিসার হয়েছে, বা এটা মানে গর্বে আমার বুকটা ভরে গেছে। দেশের জন্য যেটা দরকার, যদি দরকার প্রাণ দেবে, প্রাণ দেবে। বৃষ্টি উপেক্ষা করে নেভাল ইতিহাসে এবারই প্রথমবারের মতো ভারতীয় নৌপ্রধান এডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী কুচকাওয়াজ পরিদর্শন করেন। Together we shall build a future for our people based on security and growth for all in the region of Sagar. পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী অফিসারকে সোর্ড অফ অনার এবং দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারীকে নৌপ্রধান স্বর্ণপদক এবং সর্বোচ্চ ফলাফল অর্জনকারীকে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক তুলে দেন প্রধান অতিথি। দীর্ঘ কঠিন সামরিক প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান এসব নবীন অফিসাররা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কাজে লাগানোর পাশাপাশি সুবিশাল সমুদ্র রক্ষায় অতন্ত্রপর হিসাবে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের নেভাল একাডেমি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট শেষ হয় রাত 10টায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে 40,000 ভোট কেন্দ্রে নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। লেবার পার্টির নেতা স্টারমার্কও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচন নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির করছেন বিশ্লেষকরা। বিপরীতে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিরোধী নেতা কির স্টারমারের দল লেবার পার্টি। বিভিন্ন গণমাধ্যমের চালানো জরিপেও জনপ্রিয়তায় এগিয়ে দলটি। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, নির্বাচনের ফলাফলে বজায় থাকবে ভারসাম্য। We have 24 hours left. We do not surrender to Morning. 2015 সালে শক্তিশালী 7 প্রার্থীকে হারিয়ে ব্রিটিশ এমপি নির্বাচিত হন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এবার আসন সীমানা কিছুটা পরিবর্তিত হলেও বিপুল ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে তার। একই সঙ্গে থাকতে পারেন মন্ত্রিসভায়ও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থী ৩৪ জন। তাদের মধ্যে চতুর্থবারের মতো প্রার্থী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। আসন সীমানা কিছুটা পরিবর্তিত হলেও এবারও বিপুল ভোটে বিজয়ী হয়ে তার সংসদ সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত নানা সমীক্ষা বলছে ব্রিটিশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি এবার নির্বাচনে বড় জয় পেতে চলেছে। এতে লেবার পার্টি ক্ষমতায় আসলে মন্ত্রিসভায়ও নাম লেখাতে পারেন টিউলিপ সিদ্দিক। তার জয় নিয়ে আশাবাদী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কমিউনিটিও। হাইগেটের ভোটার আমি টিউলিপকে আমি মন্ত্রী হিসাবে চাই। আমরা এলাকায় সবার লগে তার আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তাই সবার সাথে বালা কাম করিয়া যারা। নির্বাচনে টিউলিপ সিদ্দিক হামস্টেড অ্যান্ড হাইগেট থেকে লড়ছেন। সকাল থেকে এই আসনের ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য। শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রে ছিল দীর্ঘ লাইন। অন্যান্য ভোট কেন্দ্র একই দৃশ্য ছিল। টিউলিপ ভেরি পপুলার এখানে সবার মধ্যে, শুধু আমাদের ডাইভার্স কমিউনিটি নয়, এভরি কমিউনিটির মধ্যে খুবই পপুলার সে একজন এমপি এবং সে কাজ করেছে, সে কাজের মাধ্যমে সে প্রুভ করেছে সেটা, এবং শ্যাডো কমিউনিটিও সে খুব ভালো কাজ করেছে। তো এই জন্য আমরা আশাবাদী সে ইনশাল্লাহ সে একটা ভালো পজিশন পাবে। 2015 সাল থেকে 2024 সালে পার্লামেন্ট বিলুপ্তের আগ পর্যন্ত টিউলিপ সিদ্দিক হামস্টেড অ্যান্ড কিলবানের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। কনজারভেটিভের শক্ত ঘাঁটি এই হামস্টেড অ্যান্ড হাইগেট। একই সাথে নতুনভাবে সীমানা নির্ধারণ করা হয়েছে এই আসনটি, আর এখান থেকেই প্রার্থী হয়েছেন লেবার দলীয় টিউলিপ সিদ্দিক। ভোটাররা ধারণা করছেন শুধু বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ নয়, যদি সরকার গঠন করে লেবার তাহলে তিনি মন্ত্রিসভায় স্থান করে নেবেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার শোয়েব কবির। আর মাত্র 1.5 ঘন্টা পরে শেষ হচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এর পরে ভোট গণনার প্রস্তুতি। ইতিমধ্যেই যেসব সেন্টারগুলোতে ভোট গণনা হবে সেগুলো কিন্তু তাদের যে কাউন্টিং যে প্রস্তুতি সেটি নিয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে 11:30টার পর থেকে হয়তো একের পর এক আসতে পারে 650টি আসনের যে ভোটের যে গণনা সেটি, এবং এটি হয়তো ধারাবাহিকভাবে আগামীকাল সকাল লন্ডনের সময় হয়তো সকাল 9:30 কিংবা 10টা পর্যন্ত লাগতে পারে। এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ভোট কেন্দ্রগুলিতে কিন্তু বিপুল পরিমাণ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভাগে ভাগে এসেছেন। প্রায় সকালের থেকে দুপুর পর্যন্ত যারা এখানে ব্রিটিশ ভোটার রয়েছেন তারা এসেছেন, এবং দুপুরের পর থেকে কিন্তু বিকাল পর্যন্ত বাংলাদেশি যারা ভোটার রয়েছেন অথবা কমিউনিটি অভিবাসী যারা ভোটার রয়েছেন তারা ভোট কেন্দ্রে আসছেন। আমরা কিছুক্ষণ আগে হামস্টেড এবং হাইগেট যে আসন রয়েছে যেখানে দাঁড়িয়ে আছেন টিউলিপ সিদ্দিক, সেই আসনে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি ভোট কেন্দ্রে কিন্তু অসংখ্য দীর্ঘ লাইন রয়েছে। যে ভোটারদের যে দীর্ঘ লাইন সেটা আমরা দেখেছি। ধারণা করা হচ্ছে সেসব আসনগুলিতে হয়তো 60 থেকে 70% পর্যন্ত ভোট কাস্টিং হতে পারে। তবে এবারে নির্বাচনের হয়তো ব্যতিক্রম যেটি হলো যে বর্তমান যে ক্ষমতাসীন কনজারভেটিভ দল রয়েছে তারা কিন্তু ব্যাপক হারে কিন্তু ধরাশায়ী হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে তারা হয়তো 80 থেকে 50টি আসন পেতে পারে। এমনকি এটিও ধারণা করা হচ্ছে যে কনজারভেটিভ ইতিহাসে সর্বনিম্ন আসনে তারা হয়তো জয় পেতে পারে। একই সাথে কিন্তু 14 বছর ক্ষমতার বাইরে থাকে লেবার, হয়তো তারা স্বপ্নে বিবর সরকার প্রধানের যে দায়িত্ব নেওয়ার জন্য। একই সাথে এই যে লেবার দল, এই দল থেকে কিন্তু বাংলাদেশি প্রায় 8 জন প্রার্থী রয়েছেন, তাদের কিন্তু জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যদি লেবার যদি সরকার গঠন করে এবং পাশাপাশি যদি তারা জয় হয় তবে এখান থেকে হয়তো 2 থেকে 3 জন মন্ত্রিসভায় স্থান পেতে পারে। আমি হোয়াইট চেম্বার অথবা বাংলাদেশ অধ্যুষিত যেসব এলাকা রয়েছে সেসব এলাকাগুলোতে আমরা সকাল থেকে ঘুরছি, এবং সেসব এলাকাগুলোতে বিশেষ করে ব্যাথল্যান্ড গ্রিন এবং স্টিভেন যে আসন রয়েছেন এই আসনে একই আসনে 4 জন বাংলাদেশি প্রার্থী হয়। বাংলাদেশিরা প্রায় বিভক্ত হয়েছে। আমরা দেখেছি যে ফিলিস্তিন ইস্যুতে অনেকে ক্যাম্পেইন করছে এবং এই ইস্যুতে কিন্তু হানাহানি বন্ধ হয়েছে এবং পুলিশে কিন্তু একজনকে আটক করেছে। এবং এই যে ভোট গ্রহণ চলছে, আমরা 1 থেকে 1.5 ঘন্টা পরে ভোট গ্রহণ শেষ হবে এবং এরপরে ভোট গণনার প্রস্তুতি আমরা দেখতে পাবো। সরাসরি যুক্ত ছিলাম লন্ডনে। 7 জুলাই ফ্রান্সের দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের রুখে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের মুসলিম নেতারা। রাজধানী প্যারিসের জাতীয় গ্র্যান্ড মসজিদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা। এদিকে দেশটিতে বসবাসরত অন্যান্য দেশীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি মুসলমানরাও বলছেন ফ্রান্সের পার্লামেন্টে কট্টর ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা মুসলমানদের জন্য ভয়ের কারণ হতে পারে। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীরা এগিয়ে গেলে তাদের বিরুদ্ধে দেশটিতে বিক্ষোভ ও জ্বালাও পোড়াও আন্দোলন শুরু হয়।
এর মধ্যেই দেশটির জাতীয় মসজিদ গ্র্যান্ড মার্কস দ্য প্যারিসে দেশটির মুসলিম সম্প্রদায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে মুসলিম নেতারা আগামী 7 জুলাই দ্বিতীয় দফার নির্বাচনে কট্টর ডানপন্থীদের রুখে দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মুসলিম নেতারা বলেন, আমরা এখানে রাজনৈতিক খেলা খেলতে আসিনি, তবে আমরা হিংসা চাই না, বর্ণবাদ চাই না। এদিকে দেশটিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়ের লোকজন বলছেন, কট্টর ডানপন্থীদের নির্বাচনী ইশতেহারে এমন কিছু এজেন্ডা রয়েছে যা তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেলে বাস্তবায়ন করতে পারে, যা মুসলিম সম্প্রদায়ের জন্য ভয়ের কিংবা উদ্বেগের কারণ। এই উগ্র ডানপন্থীরা মুসলিম সম্প্রদায়ের নারীদের জনসম্মুখে হিজাব পরা ও সাঁতারের বিশেষ পোশাক বুরকুনি পরার বিরোধিতা করে আসছে। ওদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যেই আছে যে কয়েকটা প্রোগ্রাম তারা করে রাখছে, প্রতিটা প্রোগ্রাম মুসলমানদের বিরুদ্ধেই কোনো না কোনোভাবে হচ্ছে। এখন আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে ইসলামিক রীতিনীতি ধর্মগুলো পালন করছি এবং আমাদের পোশাক আশাকের মধ্যে যে ধরনের একটা স্বাধীনতা আছে, সেই বিষয়গুলো আস্তে আস্তে লোপ পাবে। ফ্রান্সের মানবাধিকার কমিশন CNCDH এর এক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছর দেশটিতে বর্ণবাদ বেড়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দলের ভরাডুপির পর আকস্মিকভাবে সংসদ ভেঙে দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন। গেল 30 জুন প্রথম ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থীরা এগিয়ে যায়। আগামী 7 জুলাই দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অভিবাসী বিরোধী হিসাবে পরিচিত কট্টর ডানপন্থীদের রুখে দিতে এখন দেশটিতে চলছে নানা প্রচার প্রচারণা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ফ্রান্সের প্যারিসে শেষ হলো 3 দিন ব্যাপী টেক্স ওয়ার্ল্ড ও অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী। 26টি দেশে প্রায় 1200টি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের 18টি প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর আরও একটি রিপোর্ট। মেস ফ্রাঙ্কফুর্ট ফ্রান্সের আয়োজনে বিশ্বের বৃহৎ পোশাক প্রদর্শনী মেলা টেক্স ওয়ার্ল্ড রাজধানী প্যারিসের পর্ট দু ভার্সাই অনুষ্ঠিত হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত 3 দিনব্যাপী চলমান এই মেলায় বিশ্বের 26টি দেশের প্রায় 1200রও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং 3 দিনব্যাপী এই মেলায় ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিতই ছিল বলা চলে। এবারের মেলায় বাংলাদেশের 17টি গার্মেন্টস প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং মেলায় অংশগ্রহণকারী গার্মেন্টস প্রতিষ্ঠান মালিকদের সাথে আমরা কথা বলেছিলাম। তো তারা বলেছেন যে তারা আসলে যেভাবে তাদের প্যাভিলিয়নকে সাজসজ্জাকরণ হবে যেভাবে চান, সেভাবে আসলে অনেক সময় পান না। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আসলে তারা তাদের প্যাভিলিয়নগুলো সজ্জিত করেন। সে কারণে ভবিষ্যতে ইপিবি বা রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখেন, সেই বিষয়টি তারা আমাদের কাছে তুলে ধরেন। আমরা সবাই ইপিবির উপরে তাকিয়ে থাকি। ইপিবি স্পেস নেয় যে আমার এত স্পেসে, তারা কি করে পার্টিশন দিয়ে চলে যায়, দ্যাটস ইট। বাট একটা গার্মেন্টস মালিক যখন একটা নতুন দেশে আসে তখন এই পার্টিশনে সে কী করবে? তাহলে এখানে দুইটা লোক কাজ করতে হবে, একটা হচ্ছে লোকাল অর্গানাইজার, একটা হচ্ছে ইপিবি। এই দুইজনের সমন্বয়ে যে কাজটা হবে সেটা গার্মেন্টস মালিকরা পেমেন্ট করবে। পোশাক প্রদর্শনীর এই মেলায় অংশগ্রহণকারী অনেক বাংলাদেশি যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের সন্তুষ্টির কথাও আমাদেরকে জানিয়েছেন। 17টা কোম্পানি বাংলাদেশের প্রত্যেকেই কিছু না কিছু কাজ পেয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আরও কাজ এখান থেকে আশা করব। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় হলেও এত বড় একটি প্রদর্শনীতে বাংলাদেশের মাত্র হাতে গোনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে। এ বিষয়ে আমরা ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলছেন, ভবিষ্যতে এখানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হলে বিজিএমই, রপ্তানি উন্নয়ন ব্যুরো কিংবা সংস্থা আরও যারা আছে তাদের সবাইকেই এগিয়ে আসতে হবে। এটা ভবিষ্যতে আমাদের আরও প্ল্যানিং করতে হবে। এক্ষেত্রে ইপিবি এবং বিজিএমই একসাথে মিলে এটাকে কাজ করতে হবে, কারণ আপনারা জানেন যে 2030 সালের মধ্যে 100 বিলিয়ন আরএমজি এক্সপোর্টের লক্ষ্যমাত্রা যদি আমরা অর্জন করতে চাই, সেক্ষেত্রে এই বড় বড় প্ল্যাটফর্মগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। টেক্স ওয়ার্ল্ডের মতো বৃহৎ পোশাক প্রদর্শনী মেলায় অংশগ্রহণ শুধু ব্যবসায়িক কিংবা বাণিজ্যিক দিক থেকেই নয়, ব্র্যান্ডিং বাংলাদেশ এখানে অংশগ্রহণ একটি বড় বিষয়। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানকারী গার্মেন্টস শিল্পের জন্য ব্র্যান্ডিং বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। আর তাই ভবিষ্যতে এমন বৃহৎ মেলায় বাংলাদেশি গার্মেন্টস প্রতিষ্ঠানের সংখ্যা অংশগ্রহণের দিক দিয়ে আরও বাড়বে এমন প্রত্যাশায় সবার। রাজধানী প্যারিসের টেক্স ওয়ার্ল্ডের মেলা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ
সময় সংবাদ, প্যারিস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত। মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বলেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা। এবং ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, গুজবে সয়লাব। গা ভাসালেন স্বাস্থ্য শিক্ষার ডিজিও। দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় 300 ডাক্তার, জানালো দূতাবাস। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন সময়ের।